বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বাংলাদেশ একটা রাজনীতির মাঠ হয়ে গেছে বিশ্বের পরাশক্তিগুলোর। আমরা এগুলো নিয়ে আসলে চিন্তা করছি, আমরা উদ্বিগ্ন। আসলে কেন বাংলাদেশের উপরে হঠাৎ করেই বিভিন্ন চাপ দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না। যদিও বলা হচ্ছে যে এর পিছনে বাহিরের অর্থাৎ প্রতি সরকারের সমর্থনে যারা আছে তারাও কিছু ইন্ধন যোগাচ্ছে, দেশের ভিতরে যারা প্রতি সরকারের পক্ষের লোক আছে কিংবা তাদের সহযোদ্ধা আছে, সহযোগী আছে, তারা এই বাংলাদেশ নিয়ে নানা ষড়যন্ত্র করছে। কিন্তু সম্প্রতি আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থাৎ মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তারা হঠাৎ করে বাংলাদেশ সম্পর্কে একটা রিপোর্ট প্রকাশ করেছে। তাতে দাবি করা হয় যে নিজেদের অর্থাৎ চীন আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশ সহ কয়েকটি দেশের সামরিক ঘাঁটি তৈরি করতে চায়। বাংলাদেশের ভিতরেও তারা সামরিক ঘাঁটি করতে চায় আধিপত্য বিস্তার করার জন্য। বিশেষ করে যেহেতু বাংলাদেশের সাথে বঙ্গোপসাগর আছে, তাই সমুদ্রপথে আসলে চীনের এখনও পর্যন্ত সেই পথটি নেই, কারণ বঙ্গোপসাগর চীনের জন্য খুবই প্রয়োজনীয় একটি রুট। তাই গোয়েন্দা সংস্থা তারা বলছে যে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তান, মিয়ানমার, থাইল্যান্ড সহ 16টি দেশে অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি PLA। চীনের যে আর্মি আছে তারা চায় যে প্রায় এই 16টি দেশে তারা সামরিক অবকাঠামো নির্মাণ করে এখানে তারা আধিপত্য বিস্তার করার জন্য এবং আশেপাশের যারা আছে দেশগুলো আছে তার উপর নজরদারি করা, তাদের উপর প্রভাব বিস্তার করা, কিংবা বিশ্বের অন্যান্য যে মোড়লরা আছে যারা এই দক্ষিণ এশিয়ায় কিংবা আমাদের এই বঙ্গোপসাগর এলাকায় যারা প্রভাব বিস্তার করতে চায় তাদের জন্য এটা হয়তো হুমকি। কিন্তু এই খবরটা ছাপার সাথে সাথে আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তৌহিদ হোসেন সাহেব, তিনি বলছেন এই প্রতিবেদন সম্পর্কে আমি কিছুই জানি না। কিন্তু তিনি কিছু জানেন না, কিন্তু নিউজটা এসছে, অবশ্যই তাকে এর খোঁজখবর নিতে হবে এবং এই ব্যাপারে আমাদের জাতির কাছে একটা স্পষ্ট একটা বক্তব্য দিতে হবে। আমরা জানতে চাই কেন আমাদের নিয়ে এরকম কথাবার্তা হচ্ছে কেন। কিন্তু চীনের যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন তিনি বলেছেন যে একটা অনুষ্ঠানে ছিলেন তিনি বুধবারে, ওই অনুষ্ঠানে তিনি বললেন চীন বাংলাদেশে কোনো সামরিক ঘাঁটি তৈরি করতে চায় না। চীনের যে রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে তিনি বুধবারে বলেছেন যে না, যে বাংলাদেশে চীন কোনো সামরিক ঘাঁটি করতে চায় না, কারণ বেইজিং বন্ধুত্বের সম্পর্কে গুরুত্ব দেয়। কারণ চীন বারবারই বলছে যে আমরা জনগণের সাথে আছি, কোনো সরকার নয়, এদেশের জনগণের সাথে আমাদের বন্ধুত্ব হবে, জনগণ টু জনগণ, এটা ভালো। এবং চীন আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য সে উদ্গ্রীব। এই সম্প্রতি কিছু আম আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে এবং সেটা চুক্তি হয়েছে, এবং সামনে চামড়া নিয়ে যাবে। আমাদের দেশে চামড়া নিয়ে যে ব্যবসায়ীরা সাধারণ মানুষকে যেভাবে ঠকাচ্ছে, আশা করি যে চীন যদি এখান থেকে চামড়া নেয় তাহলে আমাদের চামড়ার মূল্য দরিদ্র মানুষের, গরিব মানুষের যে পাওয়াটা সেটা হয়তো পূর্ণ হবে। আর তাছাড়া একসময় আমরা ছোটোবেলায় পড়েছি যে বাংলাদেশের প্রধান রপ্তানিকারক পণ্য কি, পাট, চা, চামড়া। তো পাটও মার খেয়েছে, চামড়াও মার খেয়েছে, যার দরুন আবার যদি নতুন একটা জোয়ার আসে, আবার যদি যৌবন আসে চামড়া শিল্পে, সেটা আমাদের জন্য অনেক মঙ্গলজনক হবে। কারণ শুধু একটি পণ্যের উপরে, গার্মেন্টস পণ্যের উপরে, পোশাক রপ্তানির উপরে বাংলাদেশ যদি
নির্ভর করে ভবিষ্যৎ অন্ধকার। যদি কোনো কারণে যে পোশাক রপ্তানিটা কোনো কারণে কমে আসে কিংবা আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতা আমরা হেরে যাই, তখন আমাদের কি হবে? 18 কোটি মানুষের দেশ, ভাবতে হবে যে 18 কোটি মানুষকে খাওয়া দাওয়া করানো, তার উন্নয়ন, তার স্বাস্থ্য সব কিছু মিলিয়ে, শিক্ষা, সামরিক ব্যবস্থাপনা সব কিছু মিলিয়ে হিমশিম খেতে হবে। তাই আমাদের বিকল্প পথগুলো তৈরি করতে হবে, যেগুলি আসলে বিভিন্ন সরকার আসে কিন্তু আসলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই এবং আমাদের বাজার ব্যবস্থাপনা নেই। আমাদের অনেক দেশেই কিন্তু আমাদের এমবেসি আছে, দূতাবাস আছে, কিন্তু সেখানে যারা যায় তারা শুধু মৌজ ফুর্তি করতে যায়, এরকম মনে হয়। তারা যেন পিকনিকে যায়, বিদেশে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে যে দেশের জন্য কিছু করা, দিনরাত পরিশ্রম করা, সেরকম কাজ তো দেখি না। ছাত্ররা কিভাবে বাইরে যেতে পারে, তারপরে শ্রমিকরা যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা কীভাবে আমাদের এখান থেকে লেবার নেওয়া যায়, এগুলো নিয়ে চিন্তা করা নাই। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে গতকাল গিয়েছেন জাপানে, সেখানে তিনি কথা বলেছেন 1 লক্ষ শ্রমিক নেবে বাংলাদেশ থেকে। এই কি ভাবা যায়? যদি 1 লক্ষ শ্রমিক নেয়, বাংলাদেশের কীরকম রেমিটেন্স আসবে সেখান থেকে? তারপরে মালয়েশিয়াতেও একই অবস্থা, ইটালিতেও সেই অবস্থা। ইটালিতেও পাঠানোর একটা ব্যবস্থা করেছে। এটা আসলে রাষ্ট্রের যিনি মানে কর্তৃত্বে থাকেন কিংবা যিনি সরকারের নিয়ন্ত্রণ মানে প্রধান থাকেন, তিনি যদি আসলে শক্তিশালী হন, ডিপ্লোমেসি কূটনৈতিক দিক থেকে যদি মানে শক্তিমান হন, তাহলে অন্যান্য দেশ কিন্তু অবশ্যই সহায়তা হাত বাড়িয়ে দেবে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে পারছে। এটা আমাদের ইতিপূর্বে যে সমস্ত সরকারগুলো আসছে খুব কম কাজ করতে পেরেছে। বিশেষ করে মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একমাত্র ব্যতিক্রম ছিলেন, যিনি রেমিটেন্স আনার বিষয়টি এই দেশে সূচনা করেছেন। সৌদি আরবে এই যে এত হাজার হাজার মানুষ যায়, মধ্যপ্রাচ্যে এত হাজার হাজার মানুষ যায়, বিশ্বের বিভিন্ন দেশে, এটার সূচনা কিন্তু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে রেমিটেন্স যোদ্ধারাই কিন্তু বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। তো এই বিষয়গুলো যখন এরকম একটি শক্তিমান শাসক আসে, দূরদর্শী মানে শাসক আসে, দেশের কথা ভাবে, জনগণের কথা ভাবে এবং যার দৃষ্টিভঙ্গি থাকে 100 বছর 200 বছর মানে এগিয়ে, সেই সমস্ত নেতারাই তো বেঁচে থাকে। যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে আছেন এই দেশের মানুষের। তারপরে ইউনূস সাহেব যাই কিছু করেন, জানি না আগামীতে কী হবে, কিন্তু এই পর্যন্ত তিনি ভালো করছেন। বিশেষ করে আন্তর্জাতিক ক্ষেত্রে ওনার যে একটা মানে প্রভাব আছে, ওনার যে একটা পদচারণ আছে, এটা কিন্তু তিনি প্রমাণ করেছেন, দেখাচ্ছেন যে জাপানে সেখানে 1 লক্ষ শ্রমিক যদি যায়, আমাদের জন্য বিশাল একটি ব্যাপার। যাই হোক, আমরা চাই যে আমেরিকা যুক্তরাষ্ট্র তারা যে কথাটা বলেছে, যে প্রতিবেদনটা ছাপিয়েছে, সেই প্রতিবেদনটা মিথ্যে হোক, এটা আমরা চাই। এবং যে চীন এখানে ঘাঁটি করতে চায়, সামরিক ঘাঁটি করতে চায়, এটাও যেন মিথ্যা প্রমাণিত হয়। কারণ আমরা ছোট দেশ, আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চাই, কারোর সাথে বেশি পীড়িত না, আর কারোর সাথে শত্রুতা হবে। তারপরে প্রতিবেশী দেশ ভারত একটি বিশাল দেশ, তাদের সাথেও আমাদের একটা ভালো সম্পর্ক থাকা খুব জরুরি। কারণ প্রতিবেশীকে ক্ষিপ্ত করে, প্রতিবেশীকে শত্রু বানিয়ে কারোই লাভ হবে না। আমাদেরও শত্রু বানাইলে ভারতের লাভ হবে না, আমরাও ভারতকে শত্রু বানাইলে ভালো হবে না। মিলেমিশে থাকাটাই অনেক ভালো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।